গতকাল সারাদিনই প্রায় কেটে গেছে উদয়পুর সাইট সিইং করতে। তো আজকে রাজস্থান ট্রিপের আমাদের ডে 8। যাব আজকে হলদিঘাটিতে। ঘুম থেকে উঠে পড়েছি অনেক ভোর ভোর, কারণ হচ্ছে বাঙ্কু বলেছে আমাদের এই হোটেলের রুফটপে মানে একটা সুইমিং পুল রয়েছে, তো সেটাতে যেতে চায় স্নান করতে। মীন রাশি তো, তাই জন্য জল দেখলেই জলে একটু নামতে ইচ্ছে করে, কিন্তু সাঁতার যে জানে না। এখানেও অনেকক্ষণ ধরে নামার তো চেষ্টা করলো, কিন্তু ওই যে জলের তল খুঁজে পাচ্ছে না দেখে সাহসটা দেখালো না। পা পাচ্ছিস তলায়? হ্যাঁ, আরেকবার ট্রাই কর। তলায় না পা পেলে নামবি না, বৃষ্টিতে হতে পারে জল বেড়ে গেছে। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাটাই পুরো বেকার হয়ে গেল। সে বেচারি তখন জলের ধারে বসে বসে চুপচাপ জল নিয়ে খেলা করতে শুরু করলো। সুইমিং পুলের আশপাশটাকে এরা সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করছে। দেখো কি সুন্দর করে সাজাচ্ছে, ভালো দেখতে লাগছে, কিন্তু আরও কাজ বাকি রয়েছে। এটা একেবারে 5 তলার উপরে, এত উঁচু থেকে বলে স্বাভাবিকভাবেই মানে চারপাশের ভিউটা খুব সুন্দর আসছিল। দেখাচ্ছি দাঁড়াও। ঘরবাড়িগুলো তো দেখা যাচ্ছেই পরিষ্কারভাবে, আর ওই পেছন দিকের মানে আরাবল্লী পাহাড়ের ভিউটা অসাধারণ, পুরো একদম রাউন্ড করে রয়েছে পুরো সিটিটাকে। এই সকালবেলাতেও দেখছি ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। তো এত লেক আর এত পাহাড় যে শহরে থাকবে, বৃষ্টি তো সেখানে হবেই। বৃষ্টি হলে হোক, কিছুক্ষণের জন্য হয়ে বন্ধ হোক তারপর, কারণ আমাদের বেরোতে হবে হলদিঘাটি। রাজস্থানে এসে বৃষ্টির ঝামেলায় পড়ে গেলে কিরকম লাগবে। তো যাই হোক, বাঙ্কু তো নামতে পারলো না স্নান করতে। বাঙ্কুর বাবা চলে এলো স্নান করার জন্য, তো সে দিব্যি নেমে গেল সুইমিং পুলের জলে। সত্যি এরকম পরিবেশে কিন্তু সাঁতার কাটার মজাটাই আলাদা। পেছনে দেখা যাচ্ছে আরাবল্লীর চূড়া, আর সামনে চলছে সাঁতার কাটা। আরাবল্লী পাহাড়ের রেঞ্জটা এত সুন্দর, কি বলবো। সুইমিং পুল রয়েছে, জলের রংটা কি সুন্দর, আর সবচেয়ে সুন্দর লাগছে ওই পেছনের আরাবল্লী পর্বতের আর কি রেঞ্জটা, দুর্দান্ত। পুরো জায়গাটা একটা মানে 360 ডিগ্রি, পুরো সিটিটা খালি এইটুকুনি পোরশন খালি বেরোবার সিটি থেকে 360 ডিগ্রি একটা আরাবল্লীর বলয়, একটা রিং, একটা টোটাল যাচ্ছে। কি অসাধারণ ভিউ। প্রতিদিন এখানে মানে বিকেলবেলায় দেখছি বৃষ্টি হচ্ছে। সকালবেলা থেকে গরম, সেরকম লেভেলের গরম, তারপরে আস্তে আস্তে দুপুরের দিকে একদম যেরকম মেঘালয়তে হয় আমাদের সেই রকমই লাগছে। না, এই দিকটা কিন্তু খালি নয়, এখানটা পাহাড়টা একটু পিছনে, একটু দূরে, পাহাড়টা একটু দূরে, এটা হচ্ছে সিটি থেকে বেরিয়ে যাওয়া। হ্যাঁ, রয়েছে পুরোটা একদম একটা রিং শেপের আরাবল্লী রেঞ্জ। দারুণ সিটি এটা একটা। আস্তে আস্তে এবারে নিচের দিকটায় নামি। রুম ট্যুরটাও তো বাকি রয়ে গেছে, তাই না? এই সিঁড়িগুলোর ধারে এই যে রঙিন আলোগুলো দিয়েছে, ভালো লাগছে দেখতে বেশ। সকালবেলা এগুলো নিভিয়েই দেয় হয়তো, তবে এখনো নেভায়নি। ক্যামেরা ঘুরিয়ে ঘরের বাইরেটুকু নিয়ে একবার দেখিয়ে দিই, তারপর না হয় ঘরের ভিতরটা দেখাবো। এটাই ছিল আমাদের রুম। সুন্দর বেড রয়েছে, ওয়ার্ড্রব রয়েছে, ড্রেসিং টেবিলও রয়েছে একটা। এর থেকেও সুন্দর যেটা লাগছিল সেটা হচ্ছে এই উইন্ডোটা। একটুখানি উইন্ডো খোলা যায় যদিও, বাকিটা কাঁচ দিয়েই পুরো ঢাকা, আর কাঁচের মধ্যে দিয়ে দেখতে হয় উদয়পুর সিটির টুকটাক ভিউ, তারপরে আরাবল্লী পাহাড়টাও দেখা যাচ্ছে। মানে যখন ওয়েদার ক্লিয়ার থাকে, সকালবেলায় ওয়েদারটা মেঘলা,
টিভি ছিল, কিন্তু টিভি থাকলো আর না থাকলো দরকার হচ্ছে ফ্যান আর এসি। গরমের জায়গায় এই দুটো থাকলেই যথেষ্ট। সবকটা হোটেলেই এসি তো এত পাওয়ারফুল পাচ্ছি যে রাতের দিকে কমফোর্টার ইউজ করতে হচ্ছে, তার সাথে এসি পয়েন্টটাও কিছুটা বাড়িয়ে দিতে হচ্ছে আর কি। আর টয়লেট সম্বন্ধে আমি যেটা বলি আর কি, যে যা যা থাকার সবই রয়েছে, নতুন করে কিছু আর দেখানোর নেই। তো যাই হোক, এবারে নিচে নেমে যাব, সেখানে গিয়ে কয়েকটা পেন্টিংস দেখাই। बोलो होटल के डिटेल्स बोल दो भैया। होटल मंगल रेसिडेंसी, नाथद्वारा रोड, सुकेत और उदयपुर राजस्थान। 27 रूम है यहाँ पे, पार्किंग है और अपना स्विमिंग पूल अवेलेबल है। 24 घंटे सर्विस उपलब्ध रहेगी। ओके, यहाँ की बहुत बढ़िया सर्विस। हमारा खुद का भी रेस्टोरेंट है और डोसा प्लाजा करके हमारा फ्रेंचाइजी है। थैंक यू वेरी मच। आपका होटल में रह के बहुत अच्छा लगा, लोग के होटल में रह के। थैंक यू, थैंक यू। এই যে এই হোটেলেই আমরা ছিলাম, হোটেল মঙ্গল রেসিডেন্সি। সবার ব্যবহারও খুব ভালো আর হোটেলটাও ভীষণ ভালো। হোটেল চেক আউট করে এবার রওনা দিয়ে দিয়েছি হলদিঘাটির দিকে। উদয়পুর হোটেল থেকে বেরিয়ে গেছি, তো আমরা কিছু দূর চলেও এসেছি, পথ 5-10 মিনিট এগিয়ে এসেছি আর কি। তোমরা যাব যোধপুর। যোধপুর ওই মেন রোড দিয়ে গেলেও হতো, আমরা প্রথমে হলদিঘাটি হয়ে যাব, তো সেই কারণে এই রোডটা ধরতে হয়েছে। হলদিঘাটিতে বেশ কয়েকখানা দেখার জায়গা রয়েছে, তো সেগুলো দেখার ইচ্ছে আছে। কুম্ভলগড় ফোর্ট আছে একটুখানি এগিয়ে, 60 কিলোমিটার মতন দেখালো, তো সেটাতে গিয়ে সেখানে কুম্ভলগড় ফোর্টটা দেখবো, তারপরে যোধপুরের দিকে এগোবো। তো এগোতে থাকলাম আস্তে আস্তে সামনের দিকে। রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। ঘড়ির কাঁটার সময় এখন সকাল 7:30। সামনে একটা টোল গেট দেখা যাচ্ছে, যদিও এটা এখনো ওপেন হয়নি। গাড়ি থেকে এবার নামলাম, কারণ এখানটায় একটা সুন্দর জিনিস দেখব, সেটা হচ্ছে রানা প্রতাপ মিউজিয়াম। এই মিউজিয়াম ওপেন হয়েছিল 2003-তে আর এন্ট্রি ফি হচ্ছে 120 রুপিস। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এটা। ইতিহাস বিজড়িত এই হলদিঘাটি হলো আরাবল্লীর মাউন্টেন পাস, যেটা বিখ্যাত হলুদ রঙের মাটির জন্য। তবে তার চেয়েও বিখ্যাত হচ্ছে হলদিঘাটির যুদ্ধ, যেটা 1576 সালে ঘটেছিল। 1576 সালের 18ই জুন মহারানা প্রতাপের সঙ্গে মুঘল জেনারেল রাজ মানসিং ওয়ানের যুদ্ধের কথা আমরা সবাই হয়তো জানি। আর সেই স্মৃতির টানেই হয়তো আজও মানুষের ভিড় এই জায়গায়। এই যে এখানে যেসব মূর্তিগুলো দেখা যাচ্ছে না, সবাই কিন্তু সেদিন মহারানা প্রতাপের সঙ্গে হলদিঘাটির যুদ্ধে সামিল হয়েছিলেন। মুষ্টিমেয় কিছু সেনাবল নিয়ে লড়েছিলেন আকবরের সেনাদলের সঙ্গে। দেশের স্বাধীনতার জন্য লড়াই করা এসব বীর যোদ্ধাদের কথা এতদিন ইতিহাসের পাতায় স্মৃতির খাতায় যেন সঞ্চিত ছিল। আজ এখানে এসে তাদের প্রতি একটু শ্রদ্ধা জানাতে পেরেও খুব ভালো লাগছে। আর এইসব বীর যোদ্ধাদের থেকে কোনো অংশে কিন্তু কম ছিল না মহারানা প্রতাপের ঘোড়া চেতক। চেতক ছিল বিরাট শক্তিশালী একটা ঘোড়া, কিন্তু যুদ্ধের সময় তার মাথায় একটা সুর পরিয়ে দেওয়া হতো, যাতে তাকে বাচ্চা হাতি বলে মনে হতো। বিপক্ষে সেনাদল করেছিল কি, তাদের হাতির সুরে একটা তলোয়ার বেঁধে দিয়েছিল, আর ওই তলোয়ারের ঘায়ে পা কেটে যায় চেতকের। এখান থেকেই পায়ে ইনফেকশন হয়ে মৃত্যু হয় চেতকের। তবে তার আগে 3 কিলোমিটার দৌড়ে চেতক রানা প্রতাপকে পৌঁছে দেয় সুবিধা মতন জায়গায়।
তো এখন আমরা এসেছি রানা প্রতাপ মিউজিয়ামে, যেটা হলদিঘাটি ব্যাটেলফিল্ডের ভীষণই কাছে। তো ঘুরে ঘুরে দেখছি পুরো জায়গাটা, একটা মিউজিয়াম আছে এখানে। তবে মিউজিয়ামটা ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা বাজতে একটু সময় বাকি রয়েছে। তো সেই কারণে আমরা বাইরেটাতেই ঘুরছি, একটু বাদে ঢুকে যাব ভিতরটাতে, যখন শোটা শুরু হবে আর কি ভিতরে। মহারানা প্রতাপের তো হাতিও ছিল একটা, সেও বেশ ফেমাস, নাম ছিল তার রামপ্রসাদ। শত্রুপক্ষের 8খানা হাতিকে সে যুদ্ধে হারিয়েছিল। এই দেখো এখানে রয়েছে চেতকের মূর্তি। একটা জিনিস নিয়ে আমি কিন্তু বাঙ্কুর সাথে একমত, যে এত কিছু নিয়ে মুভি তৈরি হয়, এই ঘটনার উপরে, এই বীর যোদ্ধাদের কাহিনী নিয়ে কোনো মুভি কেন আজ পর্যন্ত তৈরি হয়নি। ভবিষ্যতে কখনো যদি তৈরি হয় এরকম মুভি, সবার আগে দেখতে যাওয়ার ইচ্ছে রইল। তো যাই হোক, আপাতত মিউজিয়ামটায় ঢুকবো। এই যে বলছিলাম না 8টার সময় মিউজিয়ামটা খুলবে, তো অলরেডি ওপেন হয়ে গেছে, ভিতরে শোটা এক্ষুনি শুরু হবে। তো আমরা মিউজিয়ামের দিকেই এগোচ্ছি। এই মিউজিয়ামে কিন্তু রানা প্রতাপের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পোশাক আশাক এগুলো কিছু ডিসপ্লে করা নেই। সেগুলো দেখতে হলে উদয়পুরের সিটি প্যালেসে যেতে হবে, বা আরও অনেকগুলো রানা প্রতাপ স্মারক আছে, ওগুলোতেও পাওয়া যাবে। এখানের উদ্দেশ্যটা অন্য। এই মিউজিয়ামের মধ্যে এরকম পেন্টিংস কিছু রয়েছে, আর একটা রুম রয়েছে যেখানে, যেটা হচ্ছে থিয়েটার হল বলা যেতে পারে। সেখানে একটা মুভির স্টাইলে সব কিছু রানা প্রতাপের কাহিনীগুলো, বীরত্বের কাহিনীগুলো, পরপর তার জীবনে কি কি ঘটেছে সেগুলো আর কি দেখানো হবে। ইতিহাস কিন্তু বইয়ের পাতা থেকে মুখস্থ করা অনেক সময় বোরিং হয়ে যায়, কিন্তু চোখের দেখা, কানে শোনা, এটা যদি সামনাসামনি হয় ব্যাপারটা পুরো মানে ফিল করা যাবে সেই সময়কার ঘটনাগুলো, পরপর যেগুলো ঘটলো, মানে নিজেদেরকেও মনে হবে ওই জায়গাটায় যেন পৌঁছে গেছি। এটা সবচেয়ে বেশি দরকার। एवं महाराणा उदय सिंह की महारानी जयवंत कमर की कोख से विक्रम संवत 1597 में अर्थात बाल्यकाल चित्तौड़गढ़ में गुजरा। सन 1567 में अकबर ने जब चित्तौड़गढ़ पर आक्रमण किया तो मेवाड़ के प्रमुख सरदारों और सेना नायकों के आग्रह पर महाराणा उदय सिंह ने चित्तौड़, बल्कि ये घटना उनके जीवन का आधार बन गई। फरवरी 1572 को महाराणा उदय सिंह का देहांत हुआ। प्रताप की ज्येष्ठता और योग्यता को ध्यान में रखते हुए सरदारों ने उनको राजगद्दी पर आसीन किया। होली के दिन उनका गोगुंडा में राज तिलक हुआ। उस समय तक लगभग सभी राजाओं ने अकबर की अधीनता स्वीकार कर ली थी। एकमात्र महाराणा प्रताप ने अपना मस्तक अकबर के आगे नहीं झुकाया। प्रताप मुगलों से लोहा लेने की तैयारी में जी जान से जुट गए। 18 जून 1576 की सुबह हल्दी घाटी और खमनोर के मध्य एक मैदान में ऐतिहासिक युद्ध हुआ। महाराणा प्रताप की सेना गोगुंदा से हल्दी घाटी पहुंची, जबकि सेनापति मानसिंह के नेतृत्व में मुगल सेना ने हल्दी घाटी के ठीक नीचे मैदान में अपना मोर्चा जमाया। मुगल सेना के हरावल दस्ते द्वारा घाटी में घुसपैठ करने के प्रयास की प्रतिक्रिया स्वरूप महाराणा प्रताप की सेना मुगलों पर टूट पड़ी। प्रताप के हरावल सैन्य दलों का नेतृत्व पठान हाकिम खान सूद कर रहे थे। हीरू राणा, जो राणा पूंजा के नाम से भी जाने जाते हैं, उनके नेतृत्व में भील आदिवासियों ने गोरिल्ला पद्धति से युद्ध करते हुए मुगलों के छक्के उड़ा दिए। देखते ही देखते शाही सेना में खलबली मच गई। रक्त तलाई, घोड़ों की टापों, हाथियों की चिंगारों और तलवारों की झंकारों से गूंज उठी। युद्ध का घटनाक्रम अचानक उस समय बदल गया जब प्रताप ने अपने घोड़े चेतक को एड़ लगाकर मानसिंह के हाथी पर चढ़ा दिया और उस पर भाले से भरपूर वार किया। मानसिंह हौदे में दुबक गया। हाथी से उतरते समय चेतक की एक टांग कट गई। इस स्थिति को भांपकर महाराणा प्रताप के हमशक्ल सेनापति झालामान ने महाराणा प्रताप से आज्ञा लेकर उनका राजमुकुट धारण किया।
मुगल सेना झालामान को महाराणा प्रताप समझकर उन पर टूट पड़ी और झालामान शहीद हो गए। उधर चेतक ने अपने स्वामी को 5 किलोमीटर तक 3 टांगों पर ही लेकर एक बरसाती नाले को पार किया। उसके पश्चात उसके प्राण पखेरु उड़ गए। इस युद्ध से महाराणा प्रताप के मन पर गहरा प्रभाव पड़ा। परिणाम स्वरूप उन्होंने मुगलों पर विजय प्राप्त करने तक राजसी ठाट बाट छोड़ने और पत्तों पर भोजन करने का प्रण लिया, जिसे उन्होंने जीवन भर निभाया। महाराणा प्रताप ने अपना सैन्य बल बढ़ाकर सर्वप्रथम अरावली पर्वत की घाटियों में बसे दिलेर पर चढ़ाई कर विजय प्राप्त की। इसके बाद कुंभलगढ़ पर भी विजय प्राप्त की। सिर्फ चित्तौड़गढ़ को छोड़कर सारे मेवाड़ को अपने अधीन कर लिया। कालांतर में महाराणा ने चावंड में अपनी राजधानी स्थापित की। 19 जनवरी 1597 को राणा प्रताप ने मात्र 57 वर्ष की आयु में इस संसार से प्रयाण किया। 9 मई 1540 ईस्वी में महाराणा प्रताप का जन्म हुआ था। इस किले की ऊंचाई समुद्र तल से 3568 फीट की है। इस किले की दीवार 36 किलोमीटर तक फैली हुई है। इस दीवार का नाम ग्रेट वॉल ऑफ चाइना के बाद द्वितीय पायदान पर दर्ज है। इस किले के अंदर 360 प्राचीन मंदिर हैं। उन मंदिरों में से जग प्रसिद्ध महादेव का मंदिर सबसे प्राचीन है। ये चित्तौड़गढ़ का है। इसी किले के अंदर महाराणा प्रताप का बचपन बीता था। इस किले की तलहटियों में महाराणा प्रताप ने अपने गुरु से शिक्षा प्राप्त की थी। ये किला 12 वर्ग किलोमीटर में फैला हुआ है। इस किले पर जब भी विदेशी आक्रांताओं ने आक्रमण किया और उस आक्रमण में कोई भी राजा व सैनिक वीर गति को प्राप्त कर लेते, तो उनकी पत्नियां वीरांगनाएं अपने सतीत्व की रक्षा करने के लिए जलती हुई अग्नि में कूद प्राण को त्याग देती थी, जिसे हम जौहर कहते हैं। चित्तौड़गढ़ में 3 मुख्य बड़े जौहर हुए थे। প্রথম জওহর 1303 ईस्वी में রানী। মুভিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই জায়গাটায় স্ট্রাকচারগুলো সব করাই রয়েছে জানো, তো সেগুলোকে দেখাচ্ছে, সাথে অডিও ন্যারেশনটা শোনাচ্ছে, মানে যাতে পুরো ঘটনাগুলো পরপর কি কি ঘটেছিল বোঝা যায় ভালো করে। मंदिर फतेह प्रकाश महल है। ये किला यहाँ से 140 किलोमीटर दूरी पर है। সময়টা তখন 1580 সাল। মহারানা প্রতাপের ছেলে অমর সিং মুঘলদের সেনাপতি রহিম খানের বউদের বন্দি করে ধরে আনেন। তো মহারানা প্রতাপ এতে বেশ রেগেই যান আর বলেন যে যুদ্ধতে মহিলাদেরকে এভাবে বন্দি করা আমাদের পরম্পরা নয়, এক্ষুনি এদেরকে ছেড়ে দিয়ে এসো সম্মানের সাথে। नाधाय जाति से गुर्जर थी। वो एक राजकुमार की धाई मां थी। दूसरी तरफ हाथ में तलवार लिए खड़ा ये बलबीर सिंह एक दासी पुत्र है। ये कुंवर उदय सिंह की हत्या करके मेवाड़ की राजगद्दी प्राप्त करना चाहता था। एक रात्रि बलबीर सिंह को मौका मिला। वो राजकुमार उदय सिंह के बड़े भाई विक्रमादित्य सिंह की हत्या करके राजमहल की तरफ आगे बढ़ा। इसकी सूचना पन्नाधाय को लग गई। बलबीर सिंह जब तलवार लेकर राजकक्ष में आया तो उसने पन्नाधाय से कड़क आवाज में उदय सिंह के लिए पूछा, तो पन्नाधाय ने चंदन की तरफ इशारा किया। बलबीर ने चंदन को उदय सिंह समझकर चंदन की हत्या कर दी और ये समझने लगा कि मैंने राजकुमार उदय सिंह को मार दिया। वही राजकुमार बड़े होकर राजा बने और अपने नाम का उदयपुर नगर बसाया, जो यहाँ से 40 किलोमीटर दूर। এটা হচ্ছে মহারানা প্রতাপের সঙ্গে একটা বাঘের যুদ্ধের দৃশ্য। एक समय नरभक्षी बाघ का आतंक छाया हुआ था। महाराणा प्रताप ने उस बाघ का शिकार कर उस बाघ को मार डाला। ये घटना महाराणा प्रताप की वीरता की प्रतीक है। महाराणा प्रताप अपनी प्रतिज्ञा का पालन करते हुए महाराणा प्रताप ने प्रतिज्ञा की थी कि जब तक अपनी मातृभूमि को शत्रुओं से मुक्त नहीं करा लेता, तब तक न तो मैं महलों में रहूंगा, न किसी धातु के पात्र में भोजन करूंगा। इस प्रतिज्ञा का पालन उन्होंने 21 वर्षों तक जंगलों में रहकर किया। इस दृश्य में देखिए महाराणा प्रताप वृक्ष के नीचे बैठकर पत्तों पर खाना खाते हुए। লাস্টের দৃশ্যটা ছিল বড় করুণ। মহারানার ঘোড়া চেতক যখন মারা যাবে আর কি।
महाराणा प्रताप और सुविख्यात स्वामी भक्त घोड़े चेतक के अंतिम मिलन का है। हल्दी घाटी युद्ध के बाद चेतक घोड़े ने 22 फीट के एक बरसाती नाले को पार किया। ये उसी समय का दृश्य है। पास में खड़े महाराणा प्रताप के छोटे भाई शक्ति सिंह हैं, जो पहले मुगल सेना में थे। बाद में वो महाराणा प्रताप की तरफ आए, माफी मांगी और अपना घोड़ा महाराणा प्रताप को दिया। হল থেকে বেরিয়ে কারোর মুখে আর কোনো কথা নেই, সত্যি একদম গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছিল তখন। তো হলের মধ্যে যারা ছিলাম সবাই আস্তে আস্তে লাইন করে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক এরপরে আবার কি দেখায়। অডিও ভিডিও শোটা বেশ ভালো লাগলো। তো এটা দেখার পরে এই যে এখানে সব বীর যোদ্ধাদের মূর্তিগুলো রয়েছে, এইসব বীর যোদ্ধারা রানা প্রতাপের সঙ্গেই মুঘলদের সাথে যুদ্ধ করেছিল। এই বাইরেটাতেও মনে হচ্ছে অনেক কিছু দেখার মতন আছে, মানে একটা গ্রাম্য পরিবেশ এখানে তৈরি করা হয়েছে আর কি, গ্রামের বাড়িতে যা যা থাকে এরকম টাইপের। লোকাল সব গ্রাম্য বাড়ি, যেখানে উট রয়েছে, গরু চড়ায় তারা, গরু বাঁধা রয়েছে, মানে পুতুল দিয়ে পুরো ব্যাপারগুলো বোঝানো হয়েছে। সুন্দর বানিয়েছে কিন্তু, নিখুঁত একদম পুতুলগুলো। আর দেখো এই যে গরুগুলোকে বানিয়েছে একদম মনে হচ্ছে অরিজিনাল দাঁড়িয়ে রয়েছে। আমি দূর থেকে ভেবেছি সত্যিকারের বোধহয়। একটা বাউরিও দেখিয়েছে এখানে, জল ধরে রাখে এটার মধ্যে। এক্স্যাক্ট এরকমই কিন্তু গ্রাম্য পরিবেশ এদের। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं। অনেকক্ষণ সময় কাটালাম, কারণ হচ্ছে এই যে শোগুলো চলছে না, এগুলো খুবই ইন্টারেস্টিং, অনেক হিস্ট্রি জানতে পারা যায় আর খুব ভালো লাগে। আপাতত এই মিউজিয়ামের ভিতর থেকে একেবারে বাইরে বেরিয়ে পড়েছি, যাবো এবার নেক্সট গন্তব্যের দিকে। তো এগোতে থাকি সেদিকে, আর এই ভিডিওটাকে এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিওটা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।